নমস্কার, আমি বড্ড দামিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সত্যি বড্ড দামি, জানেন তো। আমাদের বাঙালিরা আমরা আমাদের ইতিহাস যদি জানতে পারি তাহলে বুঝবো কতটা মূল্যবান কতটা মূল্যবান সম্পদ আমাদের ইতিহাসে রয়েছে। আমরা প্রত্যেকেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথা জানি। বাঙালি মানেই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদা প্রপিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথা আমরা জানি। আমরা প্রত্যেকে জানি যে তিনি বাঙালি ব্যবসা করেছেন, বাঙালিকে ব্যবসা করার উৎসাহ দিয়েছেন, এবং যখনই কোনো বাঙালি ব্যবসা করতে চান উদাহরণ হিসেবে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথা চলে আসে। কিন্তু এটা কি জানেন, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আগেও ঠাকুরবাড়ির মূল মানুষ কে ছিলেন নীলমণি ঠাকুর। আমি আপনাদের ঠাকুরবাড়ির গল্প নিশ্চয়ই বলবো, যে তারা কিভাবে কুশারি থেকে ঠাকুর হয়ে উঠলেন। সেই গল্প বলার আগে আমি নীলমণি ঠাকুরের গল্পটা আপনাদের বলে নিতে চাই। নীলমণি ঠাকুর ছিলেন জয়রামের ছেলে। এই জয়রাম কে ছিলেন? এই জয়রাম ছিলেন কুশারির বংশের এক পুরুষ, এবং তিনি জগন্নাথ কুশারির প্রায় দ্বাদশ বংশধর। তিনি এলেন বাংলাদেশ থেকে, দক্ষিণদিঘি থেকে চলে এলেন, যশোরের দক্ষিণদিঘি থেকে চলে এলেন আমাদের কলকাতা। তখনও কলকাতা হয়নি, কিন্তু তখনও জবচার্ণক কলকাতা তৈরি করেনি। সেই সময় গোবিন্দপুর গ্রামে কৈবর্তপাড়া অর্থাৎ জেলেদের পাড়ায় সেই পিরালি ব্রাহ্মণ জয়রাম চলে এলেন। জয়রামকে সেখানকার মানুষেরা, জেলেরা ঠাকুর ঠাকুর করে ডাকতেন। এইভাবেই জয়রামের পরিবার ঠাকুর পরিবার হয়ে উঠল, এবং জয়রামের এই ঠাকুরের উপাধির ক্ষেত্রে ইংরেজদের একটা বড় ভূমিকা রয়েছে। তারাও ওই টেগর টেগর করে ডাকতে ডাকতে, ঠাকুরকে টেগর টেগর করতে করতে তারা ঠাকুর উপাধিটা পেলেন। তো এই জয়রামের ছেলে হচ্ছে নীলমণি ঠাকুর। জয়রামের ছেলে নীলমণি নিজস্ব একেবারে কারিগরিতে তিনি কিন্তু এই ঠাকুর বাড়িটিকে তৈরি করলেন। এর পিছনে একটা গল্প আছে। নীলমণি ঠাকুর তখন ব্যবসা করছেন। বাবা তাকে বুঝেছিলেন যে তার ছেলের দ্বারা ব্যবসা হবে। নীলমণি ঠাকুর চলে গেলেন উড়িষ্যাতে। তার ছোট ভাই, যার পরবর্তীতে নাম হলো দর্পনারায়ণ, তাকে তিনি পাথুরিয়াঘাটায় বাড়ি করে তার ভাইকে এবং তার নিজের পরিবারকে রেখে গেলেন। এখান থেকে তিনি ব্যবসা করে উড়িষ্যা থেকে তিনি টাকা পাঠাচ্ছেন। আর এই দর্পনারায়ণ তিনি কিন্তু কি করলেন, দর্পনারায়ণ এই টাকাটাকে লগ্নি করবেন ব্যবসাতে, সেই মনে করেই নীলমণি টাকা পাঠাচ্ছেন। কিন্তু দর্পনারায়ণ সেই টাকা নিজের জন্য রাখলেন এবং নিজের তেজারতি ব্যবসা শুরু করলেন। এইভাবেই যখন ভাই ফিরে এলেন, দাদা ফিরে এলেন, নীলমণি ঠাকুর এসে তার অর্থ ফেরত চাইলেন বা লগ্নি করা অর্থের মূল্য জানতে চাইলেন যে কি মুনাফা হয়েছে, দর্পনারায়ণ পুরোপুরি অস্বীকার করলেন। তখন নীলমণি ঠাকুর তাদের পরিবারের লক্ষ্মী জনার্দন মূর্তিকে গলায় ঝুলিয়ে এক বস্ত্রে পরিবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন। কোথায় গেলেন? এখানেই চলে এলো বৈষ্ণবচরণ শেঠের কথা। বৈষ্ণবচরণ শেঠ ছিলেন সেই সময় কলকাতার, এখনকার কলকাতা, তৎকালীন জোড়াসাঁকো অঞ্চল অর্থাৎ মেছুয়া বাজার, সেই অঞ্চলের একটা প্রবল প্রতিপত্তি আলা ব্যবসায়ী। বৈষ্ণবচরণ শেঠ সম্পর্কে একটু ছোট্ট করে বলবো। সেটা হচ্ছে, বৈষ্ণবচরণ শেঠ এই জোড়াসাঁকো তৈরি করেছিলেন একটা দিঘির উপরে। সেই গল্প আমি পরের দিন বলবো। এই জোড়াসাঁকো অঞ্চলে তার বিশাল জমি ছিল। সেই জমি তিনি নীলমণি ঠাকুরকে দান করলেন। নীলমণি ঠাকুর তো দান নেবেন না, তার কারণ ব্রাহ্মণকে তো দান করা যায় না। এই বৈষ্ণবচরণ শেঠ ওই লক্ষ্মী জনার্দনের মূর্তিকে দেবোত্তর সম্পত্তি হিসেবে এই যে এখনকার যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেই অঞ্চলটি দান করলেন। সেখানে এই নীলমণি ঠাকুর উত্তর পূর্ব কোণে একটি খড়ের আটচালা করে থাকতে শুরু করলেন, এবং গোলা পাতা দিয়ে ঘর করে সেখানে তিনি পরিবার নিয়ে বসবাস শুরু করলেন। এবং ধীরে ধীরে আবার ওই কর্পদক শূন্য হয়ে তো বেরিয়ে এলেন পাথুরিয়াঘাটা থেকে, এসে আবার তিনি কিন্তু ব্যবসা শুরু করলেন নিজস্ব মস্তিষ্ক খাটিয়ে, এবং সেই ব্যবসা করে তিনি এই বিশাল একটা প্রসাদতম বাড়ি তৈরি করলেন, যেটা আমরা এখন দেখতে পাই ঠাকুর বাড়ি হিসেবে। এর মধ্যে অবশ্যই মুঘল এবং ব্রিটিশ স্থাপত্য কলা স্থান পেয়েছে, এবং সেই বিশাল অট্টালিকাটি তিনি তৈরি করেছিলেন। এবং তিনি আবার উড়িষ্যায় চলে গিয়েছিলেন, আবার ব্যবসা করেছিলেন, এবং তার সংসারকে তিনি প্রতিপালন করেছেন। আমি কেন আজকে নীলমণি ঠাকুরের গল্প বললাম, এই কারণেই বললাম, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেই রক্তই পেয়েছিলেন, নীলমণি ঠাকুরের রক্ত, যা তার মধ্যে ধারাটা বয়েছিল। তার কারণ নীলমণি ঠাকুর সেই মানুষ যিনি মধ্য বয়সে কর্পদক শূন্য হয়েও আবার
ব্যবসা করে একটা বিশাল প্রতিপত্তি তৈরি করেছিলেন। যদিও পারিবারিক বিবাদ অর্থাৎ ভাইয়ের সঙ্গে তার বিবাদ চলেছিল। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, জয়রামের আরেক দুই ছেলে ছিল, আনন্দীরাম এবং মুকুন্দরাম। মুকুন্দরাম ছিল ছোট ছেলে এবং মুকুন্দরাম মারা যাওয়ার পর তার স্ত্রী এবং আনন্দীরামের ছেলে, কারণ আনন্দীরামকে জয়রাম তেজ্যপুত্র করেছিলেন, তিনি কিছু ইংরেজদের সম্পত্তি নয়ছয় করেছিলেন। মুকুন্দরামের স্ত্রী এবং আনন্দীরামের ছেলে তারা কিন্তু নীলমণির বিরুদ্ধে আইনত মামলাও করেছিলেন সম্পত্তিগত ব্যাপারে। কিন্তু নীলমণি ঠাকুর সমস্ত কিছুকে উত্তরণ করে একটা সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু তার কন্যার বিয়ে দেন, সন্তানদের প্রতিপালন করেন এবং 1721-এ তার জন্ম হয়েছিল, 1791 খ্রিস্টাব্দে তিনি মারাও যান। সুতরাং নীলমণি ঠাকুরের গল্পটা কিন্তু এই রকমই, অর্থাৎ একজন বাঙালি ব্যবসা করলে কতদূর যেতে পারে নীলমণি ঠাকুর তার উদাহরণ। যদিও নিন্দুকেরা বলেন যে এই রকম সময় যখন ইংরেজরা আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা শুরু করছে এবং আস্তে আস্তে ভারতবর্ষকে দখল করার মানসিকতা নিয়ে তারা আসছিল, সেই সময় তারা এরকম প্রচুর লোভী বাঙালিকে প্রলোভন দিয়ে তাদের পক্ষে টেনেছিল, তার মধ্যে এই ঠাকুরবাড়ি অন্যতম। দেখুন, হতেও পারে, সেটা আমি এটাকে অস্বীকার করতে পারি না, কিন্তু ব্যবসা যে করতে পারে বাঙালিরা এবং নানা রকমের ব্যবসা করতে পারে সেটা কিন্তু নীলমণি ঠাকুর দেখিয়েছিলেন। এইবারে আমি একটা গল্প বলি। এই যে বৈষ্ণবচরণ শেঠের কথা বললাম, নীলমণি ঠাকুর যখন ব্যবসা করছেন তখন তো কলকাতা হয়েই গেছে, জবচার্নক 3টে গ্রাম নিয়ে কলকাতা শহর, কলকাতা নগরী পত্তন করে ফেলেছেন। কিন্তু যখন আমি জয়রামের কথা বলেছিলাম তখনও কিন্তু কলকাতা হয়নি, জয়রাম এসে হয়েছিলেন গোবিন্দপুরে। সেখান থেকে তিনি ব্যবসা করে ধীরে ধীরে ফোর্ট উইলিয়ামে তার ছেলেকে কাজে লাগিয়েছিলেন, আরও অন্যান্য অনেক কাজ করেছিলেন, করে তিনি একটা জায়গায় পৌঁছেছিলেন। পরবর্তীতে তার ছেলে নীলমণি এই পাথুরিয়া ঘাটাতে তাদের বাড়ি তৈরি করেছিলেন এবং সপরিবারে, মানে একদম ভাই টাই সবাইকে নিয়ে সেই বাড়িতে উঠেছিলেন। সেখান থেকেই তিনি কর্পদক শূন্য হয়ে বেরিয়ে এসেছিলেন। এবারে আসি নীলমণির ব্যবসার কথা। নানা রকমের ব্যবসা নীলমণি ঠাকুর করেছিলেন। নীলমণি ঠাকুর গঙ্গা জলের ব্যবসা করেছিলেন। এই প্রসঙ্গে বলতে হয় বৈষ্ণবচরণ শেঠের কথা। বৈষ্ণবচরণ শেঠ সেই সময় মেছুয়া বাজারের এক বিশাল ব্যবসায়ী। তিনি নানা রকমের ব্যবসা করতে করতে গঙ্গা জলের ব্যবসা শুরু করেছিলেন। কেন করেছিলেন না, গঙ্গা জলের ব্যবসা তিনি এই কারণেই করেছিলেন, সেই সময় ভারতবর্ষের একটা দিকে গঙ্গা জল পাওয়া, কারণ গঙ্গা তো সব জায়গা থেকে বয়নি, গঙ্গা জল পাওয়া যেত না। যে সমস্ত জায়গায় গঙ্গা জল পাওয়া যেত না সেখানে বৈষ্ণবচরণ শেঠ মাটির হাঁড়ি, মাটির ভাঁড়ে গঙ্গা জল পাঠাতেন, উপরের মুখটাকে কাপড় দিয়ে বেঁধে, এবং তিনি কিন্তু খুব শুদ্ধতা বজায় রেখে এই ব্যবসাটা করতেন। এবং সেই সময়কার দিনে তার গঙ্গা জলের নাম ছিল ভীষণভাবে। তেলেঙ্গানার রাজা পর্যন্ত তার গঙ্গা জল প্রায় 1.5 লক্ষ ভাঁড় ক্রয় করেছিলেন এই গঙ্গা জলের। সুতরাং বুঝতেই পারছেন অর্থ তার কত পরিমাণে ছিল। এই অর্থ ছিল বলেই তিনি এই জোড়া সাঁকো অঞ্চলটি তৈরি করতে পেরেছিলেন। কিভাবে তৈরি করেছিলেন না, সেখানে একটা বিশাল বড় দিঘি ছিল, সেখানে বৈষ্ণবচরণ শেঠ সহস্রাধিক মুদ্রা ব্যয় করে 2টো সাঁকো করলেন। একটা সাঁকো ব্রাহ্মণদের যাতায়াতের জন্য, আর একটা সাঁকো হচ্ছে অব্রাহ্মণ যারা রয়েছেন তাদের যাতায়াতের জন্য, অর্থাৎ উচ্চ বর্ণের জন্য একটা সাঁকো, নিম্ন বর্ণের জন্য একটা সাঁকো। তৎকালীন যুগেতেই জাতপাতের ব্যাপারটা ছিল। তো এই গঙ্গাজল, এই বৈষ্ণবচরণ শেঠের গঙ্গা জলের ব্যবসা তিনি করতেন। তিনি বন্ধু বিপদে পড়েছে দেখে নীলমণি ঠাকুরকে তার জমি দান করলেন, তার লক্ষ্মী জনার্দনকে। নীলমণি ঠাকুর আবার ব্যবসাতে মন দিলেন। নীলমণি ঠাকুর কি করলেন, এই ব্যবসাতে তিনি নিজে এবার হাজির হলেন। তিনিও গঙ্গা জলের ব্যবসা শুরু করলেন। লোকে বলে বৈষ্ণবচরণ শেঠই তাকে দিয়ে ব্যবসাটি শুরু করিয়েছিল। তো বৈষ্ণবচরণ শেঠের ব্যবসাতে ছিল মাটির ভাঁড় এবং তার সঙ্গে মুখটা কাপড় দিয়ে ঢাকা। নীলমণি ঠাকুরের বুদ্ধি দিয়ে তিনি করলেন কি, তিনি করলেন যে অ্যালুমিনিয়ামের পাত্রে গঙ্গা জল, মুখে একটা ঢাকনা করে দেওয়া, যাতে করে বৈষ্ণবচরণের গঙ্গা জল নিয়ে যাতায়াত করতে সমস্যা হতো, ছলকে পড়ে যেত, ভাঁড় ভেঙে যেত। কিন্তু নীলমণি ঠাকুরের এই যে অ্যালুমিনিয়ামের পাত্রে গঙ্গা জল, এটা কিন্তু ভীষণ সাড়া ফেলেছিল। যদিও এই পাটোয়ারি বুদ্ধিতে তিনি তৎকালীন যুগে তাদের যে প্রতিদ্বন্দ্বী চণ্ডীদাস ছিলেন, তারও গঙ্গা জলের ব্যবসা ছিল, তাকে মাত করেছিলেন। কি না কোনো একটা কারণে দেখা গেল চণ্ডীদাসের গঙ্গা জলে ব্যাঙ পাওয়া গেল, প্রচলিত হয়ে গেল চণ্ডীদাস কুয়োর জলকে গঙ্গা জল বলে চালাচ্ছে। চণ্ডীদাসের ব্যবসা একদম মার খেয়ে গেল। ব্যবসা চালু থাকলো বৈষ্ণবচরণ শেঠের, তার থেকেও বেশি ব্যবসা ফুলে ফেপে উঠলো
নীলমণি ঠাকুরের। সুতরাং বাঙালি ব্যবসা করতে পারে না কে বলেছে? নীলমণি ঠাকুর তার একেবারে একদম জলে একটা উদাহরণ যে বাঙালি ব্যবসা করতে পারে। তাহলে আজকে আমি বড্ড দামিতে গল্পটা এই পর্যন্তই। পরবর্তী দিনে আরো কিছু গল্প থাকবে আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।